ভাঙা পাঁজরের বসন্ত পর্ব ৬। তোরা ঘুমিয়ে আছে অথচ ওর চোখ অর্ধেক খোলা রয়েছে দেখে মনে হচ্ছে তাকিয়ে আছে। তোরা যখন ঘুমালো তখন চোখ পুরোপুরি বন্ধ ছিল, একটু পর থেকে একটু একটু করে খুলতে খুলতে অর্ধেক খুলে গেছে। যে কেউ দেখলে বলবে এই মেয়ে তাকিয়ে আছে। তোরা তাকিয়ে তাকিয়ে ঘুমানো দেখেই নির্বাণের ঠোঁটে হাসি ফুটে উঠেছে। স্বচক্ষে আজ পর্যন্ত কাউকে দেখেনি এভাবে ঘুমাতে। নিজের অজান্তেই নির্বাণ হাত বাড়ায় ফোনের স্ক্রিনে। হাতের আঙ্গুল দুটো ভি শেপ করে তোরার অর্ধ মেলে রাখা চোখ দুটো বন্ধ করতে দিতে চায়। ফোনের স্ক্রিনে আঙ্গুল ছুঁয়ে দিলেও তোরার চোখ বন্ধ হয় না। নিজের বোকামিতে নিজেই হাসে আবার। এভাবে কি কোনো দিন কারো চোখ বন্ধ করে দেওয়া সম্ভব? নির্বাণের মস্তিষ্ক ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিতে চাইলেও মন চাইল না। কিছু সময় এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঘুমন্ত তুরার মুখের দিকে। তাকিয়ে থাকতে থাকতে কতটা সময় পেরিয়ে গেছে নির্বাণের জানা নেই। এতক্ষণ যেন নিজের মধ্যেই ছিল না, হারিয়ে গিয়েছিল অন্য এক জগতে। ফোনের লাইন কেটে দেয়, বড় লাইটটা রিমোট দিয়ে অফ করে চোখ বন্ধ করে নেয়। অন্যের মেয়ের দিকে এভাবে তাকানো নিষেধ। চোখ বন্ধ করে রাখলেও চোখে ঘুম ধরা দিচ্ছে না। শুয়ে থেকেও ভালো লাগছে না। ছেলেকে আলগোছে ছেড়ে দিয়ে উঠে বসে, গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দুই পাশে দুটো কোলবালিশ দিয়ে দেয় গায়ের সাথে ঠেকিয়ে। নিঃশব্দে বেড থেকে নেমে দাঁড়ায়, ধীর পায়ে এসে বারান্দায় বেলকনিতে চারোদিকে নজর বুলায়। আকাশে উড়ে সাদা মেঘ দেখা যাচ্ছে চাঁদের আলোয়। অল্প কিছু তারা ঝলমল করছে। বাগানের দিকে চোখ পড়তেই দেখে জোনাকি পোকা উড়ছে, প্যাঁচার ডাক ভেসে আসছে দূর থেকে। দু হাত মেলে বেলকনির গ্রিল ধরে মুখ তুলে আবার আকাশের দিকে তাকায়। মৃদু স্বরে বলে, আল্লাহ, আমার সোহানাকে ভালো রেখো। আমার ছেলেটার মন মস্তিষ্ক থেকে তুরার ভূত বের করে দাও। অদৃশ্য কেউ একজন ফিসফিস করে বলে, তুরাকে তুমি আপন করে নাও, আমি খুব খুশি হব নির্বাণ। ফট করে পিছন ফিরে তাকায় নির্বাণ। উহু, কেউ নেই আশেপাশে। এটা নির্বাণের মনের ভুল। বেতের চেয়ারে বসে দূরের আকাশের দিকে তাকিয়ে রইল। যত দ্রুত সম্ভব তোরার কাছ থেকে দূরে সরাতে হবে ভিরানকে। অফিসে নিজের কেবিনে বসে আছে নির্বাণ। ছেলের কথা মনে পড়ছে খুব। অন্য দিনগুলোতে এই সময় ওর কাছেই থাকতো। ফোন হাতে তুলে নেয়। তুহিন শিকদারের কাছ থেকে গতকাল মুক্তা শিকদারের নাম্বার নিয়েছিল। ইতস্ত বোধ হলেও ছেলের সাথে কথা বলার ইচ্ছে দমন করতে ব্যর্থ হয়। কল করেই ফেলে নাম্বারটায়। রিসিভ হয় একটু পরে। নির্বাণ সালাম দিয়ে বলে, আন্টি, ভিরান কি করছে? খেলছে। খেয়েছে? একটু আগেই খাওয়া শেষ হলো। ভিডিও কল দিচ্ছি, ভিরানের কাছে একটু দিন। আচ্ছা। মুক্তা শিকদার তুরার রুমে আসেন। ভিরাট বেডের উপর বসে তুরার সাথে হুড়হুড়ি করে খেলছে। একজন আরেকজনকে কাতুকুতু দিচ্ছে আর খিলখিল করে হাসছে। মুক্তা শিকদার ভিরানের দিকে ফোন এগিয়ে দিয়ে বলেন, ভিরান, তোমার আব্বু কল করেছে, কথা বলো, দাও। ফোন মুখের সামনে ধরে জোরে জোরে শ্বাস নিতে নিতে হাসি মুখে বলে, পাপা, কেমন আছো? নির্বাণ হেসে বলে, ভালো আছি পাপা, তুমি কেমন আছো? ভালো। এই যে দেখো তুরা, নাও তুরার সাথে কথা বলো। না না, আমি তোমার সাথে কথা বলার জন্য কল করেছি। তুমি কথা বলো, তোরার কাছে দিতে হবে না। ভিরান তুকার মুখের সামনে ধরে রাখে ফোন। তুরা ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে আছে। মুক্তা শিকদার অবাক হয়ে তাকিয়ে আছেন ভিরানের দিকে। উনি দুদিন ধরে ভিরানকে যত দেখছেন তত অবাক হচ্ছেন। এই ছেলে যদি বড় মানুষ হতো তাহলে ওনার মেয়েকে তুলে নিয়ে যেত। নির্বাণ একবার ফোনের স্ক্রিনে তাকাচ্ছে, আবার এদিক ওদিক তাকাচ্ছে। এই ছেলেকে নিয়ে আর পারা যায় না। তুরা হাত দিয়ে নিজের সামনে থেকে ফোন সরিয়ে দেয়। ভিরানের মুখের দিকে ধরে বলে, তুমি কথা বলো। বলছি তো, এখন তুমি বলো। পাপা তো তোমার কিং হয়, জিজ্ঞেস করো তোমার কিং কেমন আছে। মায়ের সামনে এমন কথা শুনে লজ্জায় কাঁথার নিচে মাথা ঢুকিয়ে দেয় তুরা। নির্বাণ শকড হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে। মুক্তা শিকদার হা হয়ে গেছেন ভিরানের কথা শুনে। গতকাল থেকে তুরাকে ওর বাপের কুইন বানাচ্ছে আর আজকে ওর বাপকে তুরার কিং বানিয়ে দিল। এই ছেলের যাকেই পছন্দ হবে তাকেই বাপের বউ বানিয়ে দেবে দেখা যায়। নির্বাণের ছেলের সঙ্গে কথা বলার শখ মিটে গেছে। কল কেটে দিয়ে অফ লাইন হয়ে যায়।
ফোন রেখে দুই হাতে মুখ ঢেকে টেবিলের সাথে ঠেস দিয়ে থাকে। ভিরান ফোন মুক্তা শিকদারের দিকে বাড়িয়ে দিয়ে বলে, কেটে গেছে। মুক্তা শিকদার বলেন, কাটবে না? তোরার সাথে তো কথা বললো না। তোরার সাথে কেন কথা বলবে? তোমার সাথে কথা বলার জন্য কল করেছিল তো। নানা ভাই তো কল করে তোমার সাথে কথা বলে, তাহলে পাপা কেন তোরার সাথে কথা বলবে না? মুক্তা শিকদার ভিরানের নরম গাল আলতো হাতে টেনে দিয়ে বলল, তুমি তো দেখছি ভীষণ পাকা আর বুদ্ধিমান ছেলে। নানা ভাই কল করে আমার সাথে কথা বলে সেটাও নোটিশ করেছো দেখছি। এত কিছু মনে রাখো কিভাবে? ভিরান মিষ্টি করে হেসে বলে, আমার সব কিছুই মনে থাকে নানু। মুক্তা শিকদার হাসেন। ভিরানকে ওনার ভীষণ ভালো লেগেছে। ভিরানের কথাগুলো শুনতে বেশ ভালো লাগে। একটা 4 বছরের বাচ্চা ছেলে এত কথা বলতে পারে, আগে কোনো দিন দেখেনি। শুধু যে কথা বলে তা না, একটা জিনিস একবার দেখলে ভোলে না আর। ব্রেন অনেক ভালো, বড় হলে জীবনে ভালো কিছু অর্জন করতে পারবে, বাবার চেয়েও বড় কিছু করে দেখাবে। অন্য দিনগুলোর মতো আজকেও নির্বাণ গাড়ির ভেতরে বসে অফিসের কাজ করছিল। জানালার কাছে ঠক ঠক আওয়াজ হয়। নির্বাণ চোখ তুলে তাকায়। একটা মহিলা দাঁড়িয়ে আছে। জানলার কাছ নামিয়ে দেয়। মহিলা বলেন, কয়েকদিন ধরে খেয়াল করছি আপনি রোজ সন্ধ্যার পর গাড়ি নিয়ে এসে এখানে বসে থাকেন। কেন বসে থাকেন এখানে? বাড়িঘর নেই নাকি? বিরক্ত হয় নির্বাণ, তবুও নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলে, কাজ আছে তাই বসে থাকি। আপনাকে কি ডিস্টার্ব করছি আমি? নাকি আমার এখানে বসে থাকা নিয়ে বিরক্ত আপনি? মহিলা বুঝতে পারেন নির্বাণ ওনার কথায় বিরক্ত হচ্ছে। উনি তো সন্দেহের কারণে এখানে এসেছে। কয়েকদিন ধরে দেখছেন নির্বাণ এখানে গাড়ি পার্ক করে বসে থাকে। কখন চলে যায় একদিনও দেখতে পারেননি। ওই টাইমে ওনার হাজব্যান্ড বাড়িতে আসে। হাজব্যান্ডকে খাইয়ে ব্যালকনিতে আসতে আসতে নির্বাণ চলে যায়। কোন মতলবে এখানে এসে বসে থাকে এভাবে? আবার কি কি যেন করছে ল্যাপটপে। কোনো জঙ্গি সংগঠনের কোনো সদস্য নয় তো? এসব সংগঠনের সাথে এমন তাগড়া টকবগে যুবকরা জড়িত থাকে। উপর থেকে দেখে ভদ্রঘরের সন্তান মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে শয়তানের কারখানা। মহিলা সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে আবার বলেন, এখানে আপনার কি কাজ? আমি এখানে ইন্টারভিউ দিতে আসিনি। আমাকে বিরক্ত না করলেই আমি খুশি হব। আমাকে কাজ করতে দিন প্লিজ, আপনি আসুন। মহিলা যায় না, চড়া গলাও বলেন, আশেপাশে আরও অনেক জায়গা আছে, সেখানে গিয়ে বসে থাকুন। এই ভবনের সামনে থেকে সরুন। আশ্চর্য, আপনি এমন করছেন কেন? কথা বলার মাঝে মহিলার হাজবেন্ড চলে আসে। ওয়াইফকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে দেখে বাইক থেকে নেমে এগিয়ে আসতে আসতে নাম ধরে ডাকেন। মহিলা এগিয়ে গিয়ে সব কিছু বলেন ওনার হাজবেন্ডকে। মহিলার হাজবেন্ড সব শুনে উল্টো ওনার উপরই রেগে যান। ঝাড়ি দিয়ে বউকে ভেতরে যেতে যেতে বলেন, তুমি জানো উনিকে? আমাকে তো একবার বলতে পারতে ওনার বিষয়ে। তোমার এই আগ বাড়িয়ে ঝামেলা বাঁধানোর স্বভাব যাবে না, তাই না? কে উনি? ভেতরে চলো বলছি। মাথায় বুদ্ধি শুদ্ধি তো হয়নি কিছুই। সব সময় বোঝো এক লাইন বেশি। আর কাকে কাকে বলেছো এমন উল্টাপাল্টা কথা? মহিলা গাল ফুলিয়ে ভিতরের দিকে এগিয়ে যায়। নির্বাণ জানালার কাজ তুলে দিয়ে কাজে মনোযোগী হয়ে গেছে আবার। আগামীকাল বিকাল 3টায় অস্ট্রেলিয়ার ফ্লাইট ওর আর ভিরানের। আজকেই তুরার সাথে ভিরানের শেষ সময় অতিবাহিত হচ্ছে। ভিরান বাদে বাকি সবাই জানে ওরা দুজন আগামীকাল অস্ট্রেলিয়ায় যাচ্ছে। ভিরানকে আগামীকাল জানানো হবে। সকাল থেকেই তুরা তুরা করে গলা শুকিয়ে ফেলেছে ভিরান। নির্বাণ এটা সেটা বলে কোনো রকমে শান্ত করে রাখছে। একবার তুরার সাথে ফোনে কথা বলিয়ে দিয়েছে। মেরি চৌধুরী আর নওশাদ চৌধুরী ছেলেকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করেছেন গত কয়েকদিন ধরে, কিন্তু নির্বাণ নিজের কথায় স্থির আছে এখনও। একবার যখন বলেছে অস্ট্রেলিয়া যাবে মানে যাবেই। ভিরানের মাথা থেকে তুরার ভূত নামবেই। ছেলেকে রেডি করিয়ে নিজেও রেডি হয়ে নেয়। প্যাকিং করে রেখেছে সকালে। বাবা মা আর ছেলেকে নিয়ে গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি নিয়ে ছুটে চলেছে এয়ারপোর্টের দিকে। গাড়ি উল্টো রাস্তায় যেতে দেখে চেঁচিয়ে ওঠে ভিরান, এটা তুরার বাড়ির রাস্তা না, তুরার বাড়ির রাস্তা ওই দিকে। নির্বাণ ছেলেকে শান্ত করার চেষ্টায় বলে, তুরা ওই দিকে ঘুরতে গেছে, আগে ওকে নিয়ে আসি। সত্যি গেছে? হ্যাঁ, ওকে নিয়ে সারাদিন ঘুরবো তাহলে। ইয়ে, খুব মজা হবে। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন। কি সুন্দর করে মিথ্যা কথা বলছে বাচ্চাটাকে। তুরার কাছ থেকে দূরে গেলেই কি তুরাকে ভোলা যাবে? নির্বাণ যা চাইছে তা কি হবে?
ছেলেকে উল্টাপাল্টা বুঝিয়ে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করে নির্বাণ। ইমিগ্রেশনের জন্য যখন এগিয়ে যায় তখন বিরান যেন বুঝতে পেরে যায় বাবার মতলব। বাবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, তুমি মিথ্যা বলেছ, ভেতরে তোরা নেই, ছাড়ো আমাকে, আমি তুরার কাছে যাব। আশেপাশের সবাই বিরানের চিৎকার শুনে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। ভিরান এক প্রকার লাফালাফি শুরু করেছে বাবার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য। নির্বাণ কোনোভাবে আর ভিরানকে শান্ত করতে পারে না। হঠাৎই হাত ফসকে ছুটে যায় বিরান। ছাড়া পেতে সবাইকে ঠেলে ঠুলে দৌড় শুরু করে বাইরের দিকে। নির্বাণ সুটকেস ফেলে ছেলের পেছনে ছুটে যায়। এতক্ষণে এসে কি সব প্ল্যান ভেস্তে যাবে নাকি? এয়ারপোর্টের অধিকাংশ মানুষ তাকিয়ে দেখছে বাবা ছেলেকে। দৌড়ে এসে ছেলেকে ধরে কোলে তুলে নেয় নির্বাণ। ভিরান হাত পা ছুড়াছুড়ি করে কাঁদতে কাঁদতে বলে, ছাড়ো আমাকে, মিথ্যা বলেছ তুমি, তোমার সাথে যাব না আমি। আমার কথা শোনো পাপা, আমরা অস্ট্রেলিয়ায় যাব তোমার মনির কাছে। আমি যাব না। তোরার জন্য গিফট কিনে নিয়ে আসবো ওখান থেকে। গিফট পেয়ে তোরা অনেক খুশি হবে। একদমই ডাহা মিথ্যা কথাগুলো বলে দম নেয় নির্বাণ। এই কথা শুনেই ভিরানের কান্না বন্ধ হয়ে যায়। লাফালাফি বন্ধ করে শান্ত হয়। চোখের পানি মুছতে মুছতে বলে, তুরার জন্য গিফট আনতে যাবে? হ্যাঁ, আগে বলনি কেন? ভেবেছিলাম তোমাকে আর তুরাকে সারপ্রাইজ দিব তাই। ভিরান খুশি হয়ে বলে, তাহলে তুরার জন্য একটা ট্যাব কিনে নিয়ে আসবো। ট্যাব কেন? তুরার ট্যাব নেই, বড় বড় চকলেটও নিয়ে আসবো কিন্তু। তুরা চকলেট অনেক পছন্দ করে, ওর জন্য কুইনের ড্রেসও নিয়ে আসবো, সুন্দর সুন্দর সব কিছু নিয়ে আসবো। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। ওকে চলো তাহলে। নির্বাণ স্বস্তির নিঃশ্বাস নেয়। যাক, অবশেষে শান্ত হয়েছে। একবার শুধু অস্ট্রেলিয়ায় পৌঁছাতে পারলেই হয়। তারপর তুরার ভূত মাথা থেকে কিভাবে বের করতে হবে খুব ভালো করেই জানা আছে। তুরা উদাস মনে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আজকে থেকে ভিরান আর আসবে না। ভিরানের জন্য মনটা ভীষণ ছটফট করছে। ভীষণ মায়া জমে গেছে ছেলেটার জন্য। দুপুরে খেতে বসে গলা দিয়ে খাবার নামছিল না। গত দিনগুলোতে ভিরান আর তুরা একসাথে খেতে বসতো। তুরা অনুভব করে ওর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ভাইয়া দূরে যাওয়ার পর ভাইয়ার জন্য অনেক কান্না করেছিল তুরা। অনেকগুলো দিন কেঁদেছিল ভাইয়ের জন্য। তারপর আস্তে আস্তে ভাইয়াকে ছেড়ে থাকার অভ্যাস হয়ে গেছে। কয়েকদিন পর ভিরানের জন্য এত কষ্ট হবে না। আস্তে আস্তে হয়তো ভিরানের মায়াও কাটিয়ে উঠবে। ব্যালকনি থেকে রুমে ফিরে রুম অন্ধকার করে বেডে উঠে শুয়ে পড়ে কোলবালিশ জড়িয়ে ধরে। এই সময়টায় ভিরানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতো। আজকে একা একা ঘুম আসছে না। সময় নিজ গতিতে ছুটে চলে। পেরিয়ে গেছে 2 দিন। এই 3 দিনে ভিরানের সাথে ফোনেও কথা হয়নি তুরার। বাবার কাছ থেকে শুনেছে ভিরান নাকি অস্ট্রেলিয়ায় হাসি খুশি ভাবেই আছে। ফুপি আর তার পরিবারের সাথে ভালো সময় পার করছে। তুরা টিভিতে হানিবানি কার্টুন প্লে করে সোফায় বসে। হানিবানি, টম অ্যান্ড জেরি, মোটু পাতলু, গোপাল ভাঁড়, এই 4টা কার্টুন তুরার অনেক পছন্দের। রোজ এই কার্টুনগুলো দেখে আর দম ফাটা হাসিতে ফেটে পড়ে। মুক্তা শিকদার বকাবকি রাগারাগি করেও মেয়েকে এই কার্টুন দেখা থেকে দূরে সরাতে পারেন না। জোর করে দেখবে আর হা হা করে হাসবে। মাঝে মধ্যে তো হাসতে হাসতে সোফা থেকে নিচে পড়ে যায়। মুক্তা শিকদার এসে বসেন মেয়ের পাশে। কার্টুন দেখছে আর মুচকি মুচকি হাসছে তুরা। তুরা আর হানিকে বেশ পছন্দ। তুরা আর হানি দুজনেই একরকম। দুজনের একজনের মাথায়ও ব্রেন নেই। যদিও তুরা হানির মতো উল্টাপাল্টা কাজ করে না, কিন্তু মুক্তা শিকদার সবসময় তুরাকে হানির থেকেও বেশি গাধা আর অকাজের মনে করেন। হানি কাজ পারুক আর না পারুক তবুও তো করে। তোরা তো তাও করে না। মুক্তা শিকদার কিছু সময় টিভির দিকে তাকিয়ে থাকেন। তারপর মেয়ের দিকে তাকিয়ে বলেন, বাচ্চা ছেলেটা কয়েকদিনে কেমন মায়া ধরিয়ে দিয়েছে। 3 দিন ধরে আসে না। কেমন যেন মনটা ছটফট করে, ভালো লাগে না কিছুই। তুরা ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকায়, মলিন মুখে বলে, তুমিও ভিরানকে মিস করো? করবো না? অন্যের ছেলেকে নিয়ে এত ভাবতে হবে না, ভুলে যাও। ভাইয়া তো আসছে কিছুদিন পর। আসার সাথে সাথে মেয়ে খুঁজে বিয়ে করিয়ে দেবে। তারপর ভাইয়ার ছেলে মেয়ে হলে তাদেরকে নিয়ে থাকবে। মেয়ের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল মুক্তা শিকদার। বিস্ময় নিয়ে বললেন, তুই এত কথা কবে শিখলি? এত বুদ্ধি কিভাবে হলো তোর মাথায়? মাকে এত অবাক হতে দেখে তোরা নিজেও অবাক হয়ে বলল, কথা বলার সাথে বুদ্ধি হওয়ার কি সম্পর্ক? তোর মাথাতে তো এত বুদ্ধি ছিল না। শিখিয়ে দেওয়ার পরও তো ঠিকভাবে বলতে পারতি না।
তোর থেকে তো বিরানি বেশি গুছিয়ে সুন্দর করে কথা বলে। এখন দেখছি তুই বড়দের মতো কথা বলছিস। ভিরানের সাথে থাকতে থাকতে ভিরানের বাতাস লেগে গেছে দেখা যাচ্ছে। তোরা কিছু না বলে টিভি দেখার দিকে তাকায়। হানি পাতানের গলা চেপে গলা ব্যথা ঠিক করার চেষ্টা করছে। পা টিপলে পা ব্যথা ঠিক হয়, তাহলে গলা টিপলে গলা ব্যথা কেন ঠিক হবে না? নির্বাণ ছেলে, ছোট বোন বিভা আর বিভার মেয়ে নিদ্রাকে নিয়ে সারা দিন শিশু পার্ক, চিড়িয়াখানা সহ এদিক ওদিক নিয়ে ঘুরে বেড়ায়। সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যা হতে ক্লান্ত হয়ে একাই ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে পরের দিন সকালে নির্বাণ আবার নতুন পার্ক, চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে শান্ত করে রাখে। তুরার কথা খুব একটা বলে না ভিরান। নির্বাণ তো মহা খুশি, ওর প্ল্যান সাকসেস হচ্ছে। ও কোনো প্ল্যান করবে আর সেটা সাকসেস হবে না, এটা অসম্ভব। সকালে বাড়ি থেকে নাস্তা সেরে তিনজনকে নিয়ে বের হয় নির্বাণ। সারাদিন ঘোরাঘুরি করে রাতে বাড়ি ফিরবে। ভিরান বাংলাদেশে নেই আজ 11 দিন। ভিরানের মায়া কিছুটা কাটিয়ে উঠেছে তুরা। এখন আগের মতো অত খারাপ লাগে না, কষ্ট হয় না, কিন্তু মনে পড়ে রোজ। সন্ধ্যার পর সোফায় চিটপটাং হয়ে শুয়ে চিপস খাচ্ছে আর টিভি দেখছে। দিনে 2-3 প্যাকেট চিপস খেতে না পারলে ওর ভালো লাগে না। বড় হয়ে গেলেও বাচ্চাদের মতো স্বভাব আছে এখনও। কলিং বেল বেজে ওঠে। মুক্তা শিকদার তুরাকে ডেকে ডোর খুলে দিতে বলেন। তুরা না উঠে বাবার দিকে তাকায়। তুহিন শিকদার পেপারে চোখ দাবিয়ে রেখেছিলেন। মেয়ে উঠছে না বুঝতে পেরে পেপার মুখের সামনে থেকে সরিয়ে মেয়ের দিকে তাকান। তুরা মুখে চিপস পুড়তে পুড়তে হেসে বলে, আব্বু তুমি দেখো, অলস একটা। দাঁত বের করে হাসি দেয় তুরা। তুহিন শিকদার পেপার রেখে দ্রুত পায়ে উঠে ডোরের দিকে এগিয়ে যান। লাগাতার কলিং বেল বেজেই চলেছে। ডোর খুলে দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকেন তুহিন শিকদার। মেরি চৌধুরী এতক্ষণ এভাবে কলিং বেল চাপছিলেন। অবাক করা ব্যাপার, ওনার পাশে শুকনো, ক্লান্ত, মলিন চোখে মুখে মুমূর্ষু ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে নির্বাণ। ভিরানের এক হাতে ক্যালোনা লাগানো, নাকেও ন্যাগোস্টিক টিউব লাগানো রয়েছে। ভিরানের অবস্থা দেখে আঁতকে ওঠেন তুহিন শিকদার। কি হয়েছে ভিরানের? নড়াচড়া করছে না একটুও, কেমন নিস্তেজ ফ্যাকাশে চেহারা। এখন তো ওদের দুজনের অস্ট্রেলিয়ায় থাকার কথা, এখানে কি করছে? আতঙ্কিত হয়ে নির্বাণের দিকে তাকিয়ে বলেন, স্যার ভিরানের কি হয়েছে? নির্বাণ মলিন স্বরে বলে, তোরা কোথায়? ভেতরে। তুহিন শিকদারকে পাশ কাটিয়ে ভেতরের দিকে পা বাড়ায় নির্বাণ। ওর সাথে সাথে আগায় মেরি চৌধুরী। দুটো পায়ে এগিয়ে আসছে নওশাদ চৌধুরী। নির্বাণ সোফায় চিৎপটাং হয়ে শুয়ে থাকা তোবার দিকে তাকিয়ে থাকে একটু সময়। বাচ্চা একটা মেয়ে কেমন এলোমেলো হয়ে শুয়ে আছে। খোলা চুলগুলো সোফার নিচে ঝুলে আছে। এলোমেলো হয়ে নির্বাণ ডাকে, তুরা। তুরা দ্রুত গতিতে শোয়া থেকে উঠে বসে তাকায় নির্বাণের দিকে। নির্বাণ আবার ডাকে অসহায় স্বরে, তুরা। তুরা সোফা সেরে উঠে দাঁড়ায়। ভিরানের দিকে তাকিয়ে এগিয়ে আসে দ্রুত। নির্বাণের সামনে দাঁড়িয়ে ভিরানকে ভালোভাবে দেখে। চোখ মুখ তুলে নির্বাণের মুখের দিকে তাকায়। নির্বাণের চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। তুরা উদ্বিগ্ন হয়ে বলে ওঠে, কি হয়েছে ভিরানের? ওকে এমন দেখাচ্ছে কেন? আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও তুরা। নির্বাণের অসহায় গলার স্বর শুনে তুরার ভেতর পর্যন্ত নড়ে ওঠে। তুহিন শিকদার সহ বাকি তিনজন ওদের দুজনের পাশে এসে দাঁড়িয়েছে। মুক্তা শিকদার অবাক হয়ে বাপ ছেলেকে দেখছেন। নির্বাণকে এমন দেখাচ্ছে কেন? ভিরানের কি হয়েছে? তুরা আবার বলে, কি হয়েছে ভিরানের? তোমার কাছে আসার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। কেঁদে কেটে অসুস্থ হয়ে গেছে, দেখো কেমন হয়ে গেছে। গত কয়েকদিন ধরে খুব একটা নড়াচড়া করছে না, কথা বলে না, আমার দিকে তাকায় না, ফ্যাল ফ্যাল করে উপরের দিকে তাকিয়ে থাকে আর তোমাকে ডাকে বিড়বিড় করে। ওকে ছাড়া আমি থাকতে পারবো না তুরা। ঢোক গিলে থেমে থেমে কথাগুলো বলে নির্বাণ। নিস্তেজ ভিরানকে দেখে তুরার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। নির্বাণের কষ্টে ওরও কষ্ট হচ্ছে। চোখের সামনে বা টিভির পর্দায় যে কোনো কষ্ট দেখলে তুরার কষ্ট হয়, কান্না আসে। নির্বাণ কোমল স্বরে ছেলেকে ডাকে, পাপা আমরা তোরার কাছে চলে এসেছি, চোখ খুলে দেখো, তুরা তোমার সামনে দাঁড়িয়ে আছে। তোরা তুমি ডাকো ভিরানকে। তুরা ভিরানকে ছুঁয়ে ডাকে। ভিরান ঘুমিয়ে পড়েছে। এই যে আমি তোমার সামনে। ভিরান তাকায় না, সত্যি সত্যি ঘুমিয়ে আছে বোধহয় এখন। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময়ও তো জেগেছিল, তাকিয়েছিল ফ্যাল ফ্যাল করে। দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। ভিরানকে তুরার কোলে
তুলে দেয় নির্বাণ। ওকে নিয়ে বেডে শুইয়ে দাও, ওর পাশ থেকে সরো না, ঘুম ভাঙার পর তোমাকে খুঁজবে। মাথা নাড়িয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় তুরা। নির্বাণ তুরাকে পেছন থেকে দেখতে থাকে। তুরার চোখের আড়ালে চলে যেতেই তুহিন শিকদারের দিকে তাকায় নির্বাণ। তুহিন শিকদার আর মুক্তা শিকদার ওর দিকেই তাকিয়ে আছে। দুজনের চোখ মুখ কেমন যেন হয়ে গেছে। ভিরানের এই অবস্থা দেখে বোধহয় এমন হয়ে গেছে চেহারা। তুহিন শিকদার পুনরায় একই প্রশ্ন করেন, স্যার ভিরানের কি হয়েছে? নির্বাণ 2 কদম এগিয়ে তুহিন শিকদারের মুখোমুখি হয়ে দাঁড়ায়, ভাঙা স্বরে বলে, আমি ভেবেছিলাম তুরার কাছ থেকে ভিরানকে দূরে সরিয়ে নিলে ভিরান তুরাকে ভুলে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। ভিরান তুরাকে ভুলতে পারেনি, আর কোনো দিন পারবে না। নির্বাণ লম্বা শ্বাস টেনে নেয়। দম বন্ধ হয়ে আসছে ছেলের অবস্থা দেখে। ওর শরীর এখন আর চলছে না, কথা বলতে গেলেও হাঁপিয়ে উঠছে। 2 হাতে তুহিন শিকদারের হাত মুঠো করে ধরে, মাথা নিচু করে বলে, আমি জানি না আপনার কাছে ভুল এবং অন্যায় আবদার করব। আমি এটাও জানি আমি তুরার উপযুক্ত না, তুরার যোগ্য না আমি। তোরা আমার চেয়ে বেটার লাইফ পার্টনার ডিজার্ভ করে। তবুও আমি আজকে আপনার কাছে তুরাকে চাইছি সারা জীবনের জন্য। আমি তুরাকে আগলে রাখবো, ভালো রাখবো, নিজের সর্বোচ্চ চেষ্টা করব সবসময় ওকে ভালো রাখার। আপনারা আপনাদের মেয়েকে দিয়ে দিন আমাকে, আমি ওকে চুল পরিমাণ কষ্ট পেতে দিব না। আল্লাহর কসম করে বলছি আমি ওর চুল পরিমাণ অযত্ন করব না। নির্বাণের কথা শুনে পাথরের মূর্তির মতন হয়ে গেছেন তুহিন শিকদার। ওনার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। মুক্তা শিকদার নিজেও কিছু বলতে পারছেন না। থমথমে চেহারায় তাকিয়ে আছেন দুজনের দিকে। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে আছেন। নির্বাণ এমন কিছু বলবে কল্পনাও করেননি। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর নাতির অবস্থা থেকে ওনারা দুজন পাগল হয়ে গিয়েছিলেন। মেরি চৌধুরী তো অর্ধেক রাস্তা কাঁদতে কাঁদতে এসেছেন। ওনারা ভিরানের অবস্থা সম্পর্কে অবগত ছিলেন না। নির্বাণ অস্ট্রেলিয়ায় থাকতেই বাবাকে কল করে বলেছিলেন ওরা ফিরছে। উনি যেন ওদের রিসিভ করতে এয়ারপোর্টে সময় মতো পৌঁছে যায়। ফেরার পথে নির্বাণ একটা কথাও বলেনি বাবা মায়ের সাথে। ছেলেকে বুকে আগলে নিয়ে ঝিম ধরে বসেছিল। বাড়িতে না গিয়ে গাড়ি এখানে নিয়ে আসতে বলেছিল, আর এখানে এসেই এমন প্রস্তাব রেখেছে তুহিন শিকদারের কাছে। নির্বাণের চোখ বেয়ে নীরবে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ফের অসহায় গলায় বলে, আঙ্কেল কিছু বলুন, আপনারা আমাকে ভরসা করতে পারেন, আমি তুরাকে ভালো রাখবো। তুহিন শিকদার স্ত্রীর দিকে তাকান। উনি কিছু বলতে পারছেন না। উনি বরাবর সহজ সরল নরম মনের মানুষ। নির্বাণের অবস্থা দেখে আর কথাগুলো শুনে উনি আর কিছুই বলতে পারছেন না। মুক্তা শিকদার বলেন, স্যার আপনাদের সাথে আমাদের যায় না। আপনারা এত বড় ঘরের মানুষ আর আমরা মধ্যবিত্ত ঘরের। নির্বাণ মুক্তা শিকদারের দিকে তাকিয়ে বলে, আমি এখানে অফিসের বস হয়ে আসিনি, আমি এখানে আপনাদের কাছে একজন সাধারণ মানুষ হয়ে এসেছি। আপনারা আমাকে ফেরাবেন না প্লিজ। আপনি যা বলছেন এটা কিভাবে সম্ভব? আপনারা চাইলেই সম্ভব। আমি বুঝতে পারছি আমি স্বার্থপরের মতো কথা বলছি, কিন্তু আমি নিরুপায়। তুহিন শিকদার একটু ভেবে বলেন, মানুষ চাইলে সবই সম্ভব। জীবন দেওয়া ছাড়া এমন কোনো কাজ বোধহয় নেই যা মানুষ পারে না। আমরা যেহেতু মানুষের মধ্যে বসবাস করি তাই আমাদেরও সেইভাবেই চলতে ফিরতে হয়। এখন আমরা তুরাকে যদি আপনার সাথে বিয়ে দিই তখন আশেপাশের সবাই কানাকানি করবে, নানা রকম কথা ছড়াবে। টাকা পয়সা আর ধনী ফ্যামিলি দেখে এক বাচ্চার বাবার কাছে 18 বছরের মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। আঙ্কেল, মানুষের কথা ভাবলে কি জীবন চলবে? মানুষের কাজই তো অন্যকে নিয়ে সমালোচনা করা। আমি আপনি একদিন না খেয়ে থাকলে আশেপাশের কেউ এসে খাবার দিয়ে যাবে না। অভাবে পড়লে কেউ 2 টাকা দিয়ে সাহায্য করবে না। আপনি যেই কাজটায় করবেন কেউ সমালোচনা করবে, আবার কেউ আলোচনা করবে। আপনি অন্য ছেলের কাছে মেয়ে বিয়ে দিলেও যারা সমালোচনা করার তারা ঠিকই করবে। আপনার কথা ঠিক আছে, কিন্তু আঙ্কেল প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। তুহিন শিকদার একটু চুপ করে থেকে আবার বলেন, সামনের সপ্তাহে তুরার ভাই তুর্য দেশে ফিরছে। ওকে ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। ও আসুক, তারপর আমরা মতামত জানাবো। নির্বাণ অসহায় চোখে তাকিয়ে থাকে। এখানে জোরের কিছুই নেই। তাদের মেয়ে তারা না দিলে জোর তো আর করে তুলে নেওয়া যাবে না। কিন্তু ওর ইচ্ছে করছে তোরাকে এখনই নিয়ে চলে যেতে। স্যার আপনি বসুন,
আপনাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে, মুক্তা, শরবত বানিয়ে নিয়ে আসো। মুক্তা শিকদার কিচেনে চলে যায়। তুহিন শিকদার নির্ভানকে সোফায় বসান। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরীও সোফায় বসেন। নওশাদ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলেন, কি হয়েছিল? তুমি কোনো কিছু জানাওনি আমাদের। নির্ভান হাঁটুতে কুনোই ঠেকিয়ে দুই হাতে মুখ ঢাকে। একটু সময় নিয়ে নিশ্চুপ থেকে দুই হাতে মুখ ঢেকে রেখেই বলে, অস্ট্রেলিয়ায় যাওয়ার পর 4 দিন পর 4 দিন ভিরান চুপচাপ ছিল। তুরার কথা খুব একটা বলতো না, কিন্তু পঞ্চম দিন থেকে ওর পাগলামি আবার শুরু হয়। কিছুতেই থাকবে না ওখানে, আমার একটা কথাও শুনছিল না। খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দেয়। ধরতে গেলেই চিৎকার করে কেঁদে উঠত। কেউ কোনোভাবেই ওকে শান্ত করতে পারেনি। রাতের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে ভর্তি করায় রাতেই। স্যালাইনের উপরে রাখা হয় 2 দিন। মুখ দিয়ে কোনো খাবার খাচ্ছিল না। কেঁদে কেটে লাফালাফি করে আরও অসুস্থ হতে থাকে। কোনো মেডিসিন ওর উপর খুব একটা প্রভাব ফেলতে পারছিল না। শেষে ডক্টররা হাল ছেড়ে দিয়ে বলে, ভিরান যার কাছে যেতে চাইছে তার কাছে নিয়ে যেন যায়। না হলে এভাবে চলতে থাকলে বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। ভিরানের কণ্ঠস্বর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওর গলা দিয়ে এখন আর খুব একটা শব্দ বের হয় না। গলার স্বর একেবারে বসে গেছে। আমি সর্বোচ্চ চেষ্টা করছি ভিরানের মস্তিষ্ক থেকে তুরাকে ভুলিয়ে দেওয়ার, কিন্তু আমি ব্যর্থ। আমি আমার ছেলেকে হারাতে চাই না। ভিরান আর আর আমার লাইফে তুরাকে এনে দাও। তিনজন মন দিয়ে নির্ভানের কথাগুলো শুনছিল। নির্ভান চুপ হওয়ার সাথে সাথে ড্রয়িং রুম জুড়ে নীরবতা ছেয়ে যায়। মুক্তা শিকদার লেবুর শরবত বানিয়ে নিয়ে আসেন। নির্ভান পরপর 3 গ্লাস শরবত খায়। ফ্যানের বাতাসে ওকে ঠান্ডা করতে পারছে না। তিরতির করে ঘামছে ফ্যানের নিচে বসে। নওশাদ চৌধুরী, মেরি চৌধুরী আর তুহিন শিকদারও শরবত খান। নির্ভান মুক্তা শিকদারের দিকে তাকিয়ে বলে, গরম দুধ আছে? আছে, কিন্তু ফ্রিজে। ভিরানকে খাওয়াতে হবে, দয়া করে একটু গরম করে দেবেন? গরম করে নিয়ে আসছি এখনই। মুক্তা শিকদার আবার কিচেনে চলে যায়। নির্ভান তুহিন শিকদারের দিকে তাকিয়ে বলে, ওয়াশরুম ইউজ করা যাবে? শাওয়ার নিতে হবে। হ্যাঁ যাবে, চলুন। নির্ভান বাবার দিকে তাকিয়ে বলে, আমার স্যুটকেস গাড়িতে রয়েছে, ড্রাইভারকে বলছি এখনই দিয়ে যাবে। নির্বাণ ঝুঁকে পড়ে 2 হাত মুখ ঢেকে বসে থাকে। তুহিন শিকদার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নির্বাণের দিকে। নির্বাণের অবস্থা উনি বুঝতে পারছেন, কিন্তু মেয়েকে কিভাবে তুলে দেবেন ওর হাতে? ওরা তো নির্বাণদের মতো বিত্তশালী না। উনি ওদের অফিসের সামান্য ম্যানেজার। আবার দুজনের বয়সের গ্যাপ 13 বছর। তার উপর নির্বাণ একটা বাচ্চা আছে। সব দিক থেকে আকাশ পাতাল ফারাক। এমন একটা অবস্থায় এই বিয়ে কিভাবে সম্ভব? তুর্য জীবনেও রাজি হবে না, বোনের বিয়ে দেবে না এখন। সেখানে এক বাচ্চার বাবার কাছে তো আরও দেবে না। তারপরেও সব কিছু পেরিয়ে বিয়েটা হয়ে গেলেও মানুষের মুখ বন্ধ করা যাবে না। তারা সামনে পেছনে বলবে, পয়সাওয়ালা ছেলে পেয়ে বড় দান মেরেছে। এক বাচ্চার বাপ অর্ধবুড়ো লোকের সাথে কচি মেয়ের বিয়ে দিয়েছে। টাকা পয়সা দেখে লোভ সামলাতে পারেনি। ড্রাইভার সুটকেস দিয়ে যায়। নির্ভান সুটকেস খুলে ভেতর থেকে ট্রাউজার টি শার্ট বের করে একটা টাওয়াল নেই ভেতরে। বিভা টাওয়াল দিতে ভুলে গেছে বোধহয়। তুহিন শিকদার নতুন একটা টাওয়াল নিয়ে আসেন রুম থেকে। 2 দিন আগেই এনেছেন, কিন্তু এখনও ইউজ করা হয়নি। নির্ভান ড্রয়িং রুমের সাথে থাকা ওয়াশরুমে প্রবেশ করে। তুহিন শিকদার ভেতরেরটায় যেতে বললেও নির্ভান যায়নি। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে মুক্তা শিকদার দুধ গলিয়ে গরম করে নিয়ে এসেছে। নির্ভান সুটকেস থেকে ভিরানের মেডিসিন সহ প্রয়োজনীয় সব কিছু নিয়ে তুরার রুমে এগিয়ে যায়। ওর পেছন পেছন বাকি 4 জন। রুমের সামনে এসে গলা খাকারি দেয়। আস্তে ধীরে প্রবেশ করে ভিতরে। তুরা ভিরানের শিয়রে বসে আছে। কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। অন্যের কষ্ট দেখলে ওর ভীষণ কষ্ট লাগে। ভিরানের অবস্থা দেখে ওর বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। যন্ত্রণা হচ্ছে ভীষণ। তুরার দিকে তাকিয়ে বেডের কাছে এসে দাঁড়ায়। ওর ছেলের জন্য অন্য একজন মেয়ে কেঁদে কেটে নিজের এই অবস্থা করবে, তা অপ্রত্যাশিত। তুরা বেড থেকে নেমে ওর মাকে জড়িয়ে ধরে ফোপাতে থাকে। নির্ভান সহ নওশাদ চৌধুরী, মেরি চৌধুরী আর তুহিন শিকদার তাকায় ওর দিকে। মুক্তা শিকদার মেয়েকে শান্ত করার চেষ্টা করে বলেন, কাঁদছিস কেন? চুপ কর। তুরা কাঁদতে কাঁদতে বলে, ভিরানকে দেখে কষ্ট হচ্ছে। ও ছোট মানুষ, কত কষ্ট পাচ্ছে। সুস্থ হয়ে যাবে কয়েকদিনেই। কান্না না করে দোয়া কর ওর জন্য। নির্ভান ঘুমন্ত ছেলেকে আস্তে করে কুসুম গরম দুধ খাওয়াতে থাকে।
যদিও ভিরান মুখ দিয়ে খাচ্ছে না, ন্যাগোস্টিক টিউবের মাধ্যমে নাক দিয়ে পাকস্থলিতে দুধ যাচ্ছে। ছেলেকে খাওয়ানো শেষ করে ছেলের পাশেই বসে রইল নির্বাণ। এখনও ঘুম থেকে উঠছে না কেন? প্লেন থেকে নামার পরেও তাকিয়েছিল ভিরান। এয়ারপোর্ট থেকে বের হতে হতে ঘুমিয়ে গিয়েছে, এখনও ওঠেনি। টেনশনে ছেলের ফ্যাকাশে চেহারার দিকে তাকিয়ে রইল। চলবে ইনশাআল্লাহ।